সাহায্যের হাত ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? দীর্ঘ বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনারা জানতে পারবেন যে বিভিন্ন ক্যাটাগরির ভিসা, কোন ক্যাটাগরির ভিসা কি কাজে, কে কোন ভিসা পায়, কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে কোন ভিসা লাগে, কোন কোন ভিসা কারা পায়, কোন উদ্দেশ্যে কোন ভিসা দেওয়া হয়, অর্থাৎ ভিসা রিলেটেড যে প্রতিবন্ধকতাগুলো আছে, আপনারা হ্যারাসমেন্টের শিকার হন বা বিভিন্ন সমস্যায় পড়েন। যেমন বেশি করে বেলারুসের ক্ষেত্রে ইনভাইটেশন লেটার পাইছি, অন অ্যারাইভেল ভিসা। অর্থাৎ অন অ্যারাইভেল ভিসা কি, ইনভাইটেশন লেটার কি, ওয়ার্ক পারমিট কি, এরপরে কন্ট্যাক্ট পেপার কি, হাই প্রফেশন ভিসা কোনগুলা, তারপরে স্পাউস ভিসা কোনগুলা, এই ডিটেলস বিষয়গুলো আপনারা আজকে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথম আমি পার্ট করে নিই। বিশেষ করে যারা বেলারুসগামী যাত্রী আছেন, সাইপ্রাস, মালদ্বীপ, কম্বোডিয়া, এই রিলেটেড যারা ভিজিট ভিসায় বা হাই প্রফেশন ভিসার আদলে আপনারা যাচ্ছেন, ইনভাইটেশন লেটার নিয়ে যাওয়ার পরে প্রতারিত হচ্ছেন, হয়রানি হচ্ছেন, কেউ কেউ না যেতে পারতেছেন না, কিন্তু টাকা পয়সা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন, তারা একটু সাবধান। কথাগুলো একটু শুনবেন খেয়াল করে, আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথম আসে আমি যে ইনভাইটেশন লেটারটা কি। আসলে ইনভাইটেশন লেটারটা হচ্ছে কাউকে ইনভাইট করা। অর্থাৎ বিদেশে যখন আপনি যাবেন, তো যাওয়ার জন্য তো ভিসা মাস্ট, তাই না? তো যদি কোনো বিজনেসম্যান অথবা হাই প্রফেশনাল কোনো ব্যক্তি সে যদি বিদেশে যাওয়ার প্ল্যান করে, তাহলে এখানে যে বিষয়টা হয়, সাপোজ আপনি বেলারুসে যাবেন, বেলারুসে যদি আপনি যেতে চান ওয়ার্ক পারমিট নিয়ে, তো ইন্ডিয়াতে বা পাকিস্তানে যেয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। এই প্রসেস করে তারপরে স্টিকারযুক্ত ভিসা যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজের উদ্দেশ্যে বেলারুস যাবেন। এখন সব প্রসেস ঠিক আছে, কিন্তু আপনি এই টাইমটা করতে 3 মাস, 4 মাস, 5 মাসও লেগে যেতে পারে। এখন আপনি যদি কোনো বিজনেসম্যান হন, ওই দেশে ইনভেস্ট করবেন, এই উদ্দেশ্যে আপনাকে যেতে হবে। এখন এই 6 মাস ওয়েট করে কি আপনি যে ইনভেস্ট করবেন এই টাকা এতদিন বসায় রাখবেন? না, কখনোই না। তো সেক্ষেত্রে কি হয়, ওই দেশের গভর্নমেন্ট আপনাকে ইনফ্লুয়েন্স করবে এবং তিনি কি করবে, একটা ইনভাইটেশন লেটার পাঠাই দেবে, যার আদলে আপনি কি করতে পারবেন, ওই ইনভাইটেশন লেটার নিয়ে ওই দেশে চলে যাবেন। যাওয়ার পরে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে 3 মাস, 2 মাস, 1 মাস মেয়াদি বিভিন্ন ইয়েতে একটা ভিসা ইস্যু করবে। আর এই ভিসাটা যখনই ইস্যু করলো, তার মানে আপনি ওই দেশে ঢুকতে পারলেন। তার মানে ইনভাইটেশন লেটার দেওয়া হয় ওই দেশে যাওয়ার জন্য। আপনি ওই দেশে যাওয়ার পরে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে তখন ইনস্ট্যান্ট ভিসা ইস্যু করে দিল, যেটা অন অ্যারাইভেল ভিসার মতো। এখন ইনভাইটেশন লেটার কারা কারা পেতে পারেন? যদি কোনো বিজনেসম্যান যে ওই দেশে যাবে, ইনভেস্ট করবে, তো তাকে সবাই যে কেউ ইন্টারেস্ট করবে তার দেশে আসার জন্য, যে ভাই আসেন, তাকে ইনভাইটেশন লেটার পাঠাইছে, আপনি আসেন আমার দেশে, আপনার এই ফ্রি টাইমে এসে রিসোর্সগুলো একটু ঘুরে দেখেন, ভালো লাগলে ইনভেস্ট করবেন। এবং ওই দেশের গভর্নমেন্টই চাই আপনি ওই দেশে যান। আবার কারা পাই, যেমন আপনার কোনো হাই প্রফেশনাল ব্যক্তিগত ভিআইপি পার্সন, সাপোজ বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, কোনো হায়ার ইঞ্জিনিয়ার অথরিটি, অথবা আমাদের সাপোজ নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি কোনো বিদেশে যাবে কোনো একটা লেকচার দেওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে সমানুবর্ত বক্তব্য দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে উনার যদি ভিসা প্রসেস করে যেতে হয়, দেখছে উনি 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে ইনভাইটেশন লেটার পাইছে, কিন্তু সে যদি ভিসা লাগায় এই প্রসেস কমপ্লিট করতে যায়, এই একটা সিস্টেমে যাওয়ার জন্য তার দেওয়া হচ্ছে যে 2 সপ্তাহ নষ্ট হচ্ছে, এই প্রসেস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ইনি তো এতে রাজি হবে না। কিন্তু ওই দেশ তো চাই যে সে এখানে এসে বক্তব্যটা দিক, তখন ওনাকে ইনভাইটেশন লেটার পাঠাবে। উনি যে কি করবে, ওই জায়গাটায় যাওয়ার পরপরই তার ভিসাটা ইস্যু করে দেবে, উনি যায় ওখানে বক্তব্য দেবে, চলে আসবে। অথবা ওই দেশের কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা গুরুত্বপূর্ণ আপনার মেশিন বা কোনো কিছু একটা বন্ধ হয়ে আছে এবং একমাত্র আপনিই ব্যক্তি বা আপনার মতো এরকম 5-7 জন আছেন, ইনারা ছাড়া পৃথিবীতে আর কেউ এটা রান করতে পারবে না।
মানে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ পার্সন তখন, যে আপনাকে তিনি তখন ইনভাইটেশন লেটার পাঠাবে এবং ওই ইনভাইটেশন লেটার নিয়ে আপনি ওই দেশে যেতে পারবেন। তখন আপনার কিন্তু ভিসার প্রয়োজন হবে না, ওখানে যাওয়ার পরে ওনারা ভিসাটা ইস্যু করে দেবে। তাহলে ইনভাইটেশন লেটারটা কি বুঝতে পারছেন? কাউকে ইনভাইট করা। এখন আপনি যদি সিম্পল ওয়ার্কার হিসেবে ওই দেশে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনভাইটেশন লেটার এটা গ্রান্টেড হবে না। কারণ কি, আপনি কোনো ভাইটাল পার্সন না, যে আপনি না গেলে ওই দেশের সমস্যা হবে বা ওই দেশের সরকার আপনাকে নিতে উদ্গ্রীব হয়ে পড়ে রয়েছে। তো যারা ইনভাইটেশন লেটার নিয়ে ওয়ার্ক পারমিটে কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার কথা ভাবতেছেন, তারা একটু সাবধান হবেন। কারণ আপনি কি অ্যাকচুয়ালি এই ইনভাইটেশন লেটারটা পাওয়ার যোগ্য কিনা, এটা আপনিই ভালো বলতে পারবেন। নেক্সট, আমি এই সবগুলো মিলায়ে একটা ডিসিশন দেব। তার আগে আপনারা পয়েন্টগুলো একটু শুনে নেন। এখন আসি ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট কি? কাজের অনুমতিপত্র। অর্থাৎ আমরা যখন কোনো কাজ কোনো জায়গায় যে করব, সেখানে করার যে পারমিশন, সেটা ওয়ার্ক পারমিট। সেটা কারা দেয়, কিভাবে দেয়? দেখেন, আপনি বিদেশে কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছেন, চুক্তিবদ্ধ হয়েছেন, অথবা তাদের ইন্টারভিউ দিয়ে টিকেছেন। এখন আপনি ওই দেশে যাই জব করতে হবে। তখন ওই কোম্পানি ওই দেশের গভর্নমেন্টকে জানায়, আমি অমুক দেশ থেকে একটা শ্রমিক নিয়ে আসবো, ওইটা না হলে আমার ফ্যাক্টরি অসাল, বা আমার সর্বনিম্ন রিসোর্সে বা বেস্ট ইয়েতে আমি যে নিয়োগ দিয়েছি আমার দেশীয় শ্রমিক দিয়ে হচ্ছে না, ওই শ্রমিক আনলে আমার এটা সমাধান হবে। তখন ওই শ্রমিককে ওই দেশের সরকার কাজের পারমিশন দেয়। কারণ ওই দেশের কোম্পানির প্রয়োজনে, ওই দেশের যে উদ্যোক্তা তাদের প্রয়োজনে বা ওই দেশের প্রেক্ষাপটে ওই কন্ট্রাক্ট পেপারটা ওয়ার্ক পারমিটটা যখনই দিচ্ছে, ওইটার এগেনস্টে এখন কি করতে হবে, ওইটা দেখে আপনি ভিসাটা লাগাবেন। ভিসা হওয়ার পরে দেন আপনি যেয়ে ওই দেশে কাজ করবেন। এটা হলো সিস্টেম, যে যারা এমপ্লয়মেন্ট ভিসায় যান তাদের ক্ষেত্রে। কন্ট্রাক্ট পেপার কি? চুক্তিপত্র। কন্ট্রাক্ট পেপার মানে চুক্তিপত্র। যখন আপনি আরেকজনের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন, কেমন চুক্তিবদ্ধ দেখেন, সাপোজ মনে করেন আপনি ওই যে দেশে যাচ্ছেন, সে দেশে আপনার বেতন কত হবে, কয় ঘন্টা শ্রম দেবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, থাকার খরচ বা অন্যান্য অ্যালাওয়েন্সগুলো যেগুলো, এগুলো কে কোনটা কি পাবেন, কিভাবে পাবেন, কত টাকা পাবেন, কয় ঘন্টা শ্রম দিতে হবে, কত বছরের জন্য আপনার তারা ভিসা রিনিউ করবে, কি কোন কোন হিসাবে, কোন কোন প্রেক্ষাপটে কি কি যাবতীয় ডিটেলস, অর্থাৎ আপনার যে বেনিফিট, কি কি সুযোগ সুবিধা ওখানে পাবেন বা পাইতে চান বা আপনার প্রয়োজন, এবং ওই কোম্পানি কি কি দিতে চাই, তাদের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা আপনার করা, তাদের সাথে কন্ট্রাক্ট ডিল করে নেওয়া, যে আমি কন্ট্রাক্ট করেছি এত টাকা এই সুযোগ সুবিধা পাবো। তাহলে ওয়ার্ক পারমিট এক জিনিস, কন্ট্রাক্ট পেপার আর এক জিনিস। এবার দেখেন যে আপনার অন অ্যারাইভেল ভিসা কি। অনেকে অন অ্যারাইভেল ভিসায় যান। অন অ্যারাইভেল ভিসা হচ্ছে কোনো কারণে, এইটা দুইটা প্রেক্ষাপটে হতে পারে। একটা হচ্ছে আপনার তাদের পর্যাপ্ত অ্যাম্বাসিডর নাই বা অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে সেই দেশের গভর্নমেন্টের সাথে এই দেশের গভর্নমেন্টের একটা কন্ট্যাক্ট হয়, তাদের ওয়ার্কারের প্রয়োজন, কিন্তু অ্যাম্বাসিডার না থাকার কারণে বা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা না থাকার কারণে সরাসরি ভিসা প্রসেস করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ওই দেশের কোম্পানি যে তার চাহিদাপত্র দেয় সরকারের কাছে, সরকার ওই চাহিদাপত্র অনুযায়ী ওই ব্যক্তির নামে একটা আপনার অ্যাপ্লিকেশন গ্রান্ট পেপার তৈরি করে, অর্থাৎ অন অ্যারাইভেল ভিসা এন্ট্রি পাস। অর্থাৎ আপনি ওই কাগজটা দেখাই ওই প্রসেসের মাধ্যমে ওই দেশে ঢুকবেন, ঢোকার পরে এয়ারপোর্ট থেকে আপনার ভিসাটা দিয়ে দেবে। কাজের ক্ষেত্রেও যেতে পারেন, অনেক সময় হতে পারে সেক্ষেত্রে কোম্পানির যদি আপনার কন্ট্যাক্ট পেপার এবং যদি ওই দেশের ওয়ার্ক পারমিট সব কিছু ঠিকঠাক মতো পান এবং অ্যাটাস্টেশন থাকে ওই দেশের সরকার কর্তৃক, যেটা হলো ওই দেশের আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারা যদি এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেক সময় 6টা স্বাক্ষর সিল অ্যাটাস্টেশন থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে পেপারটা পাচ্ছেন সেটা যদি অ্যাটাস্টেড হয়, সেটা অবশ্যই যে দপ্তর থেকে অ্যাটাস্টেড হয়েছে তাদের অংশের উপরে, লেখার উপরে সিলটা হবে। সিল কখনো আগে এবং লেখা পরে এরকম হবে না। অর্থাৎ আপনি আপনার আইডেন্টিফাই করলো বা আপনাকে ভেরিফাই করলো, হ্যাঁ এই ব্যক্তি, তাহলে হয় আপনার পাসপোর্ট বা নাম বা আপনার পিতার নাম, এরকম কোনো একটা আপনার পার্সোনাল কোনো তথ্যের উপরে এই সিলটা পড়বে, তার মানে ওই জিনিসটা লক হয়ে গেল, শুধু আপনাকেই পারমিশন দেওয়া হয়েছে। এখন কোনো কারণে যদি দেখেন ওই সিলের উপরে আপনার হলো ওই পাসপোর্ট নাম্বারটা লেখা থাকছে, তার মানে কি আগে কি সাদা কাগজে উনি সিল দিয়েছে? না। এখানে সাবধান, এখানেই কিন্তু আমাদের সিস্টেমেটিক ওয়েতে আমাদের সাথে অনিয়ম দুর্নীতিগুলো করা হয়, আমরা ধরতে পারি না।
তো দেখেন, এরপরে আপনার ওই দেশে পৌঁছালেন, এয়ারপোর্টে দেখলো যে হ্যাঁ এই যাত্রী আমাদের এই সরকারি অনুমোদন আছে, তখন ইনস্ট্যান্ট আপনার এয়ারপোর্টে ভিসাটা লাগাই দিবে, আপনি ওই দেশে যাবেন, কাজ করবেন। যেমন সাইপ্রাস, ব্লু পেপার নিয়ে কথা বলা হয়, এটাও ওয়ান কাইন্ড অফ এটা। তারপরে মালদ্বীপ, এরপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, অনেকগুলো দেশে এরকম আছে। ভিজিট ভিসায় যাচ্ছেন আপনারা। ভিজিট ভিসা বলতে ভ্রমণের ভিসা, ঘুরতে যাচ্ছেন, ঘুরতে যেয়ে কাজ করতেছেন। যে দেশগুলোতে সরাসরি ভিসা প্রসেস চালু নাই বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে আমরা অন অ্যারাইভেল ভিসা নিয়ে যেতে পারি। কিন্তু একটা খেয়াল রাখতে হবে, ওখানে যে কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট পেপারটা ফুলফিল আছে কিনা, ওয়ার্ক পারমিটটা নেওয়া আছে কিনা, তাহলে ওখানে যেয়ে আপনি কিন্তু ভিসা লাগানোর পরে কাজ করতে পারবেন, পারমিশন নিতে পারবেন। পাশাপাশি ভিজিট ভিসা, ওয়ান অ্যারাইভেল ভিসা যেটা, মানে ওই দেশে পৌঁছানোর পরে আপনার ভিসা দেয়। যেমন আমাদের এখানে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে কিন্তু ওয়ান অ্যারাইভেল ভিসা দেয়। কারণ এটা ট্যুরিস্ট কান্ট্রি। ওয়ান অ্যারাইভেল ভিসা তারাই দেয় যে দেশগুলোতে ভিজিটর অর্থাৎ ট্যুরিস্ট বেশি যায়, বা ট্যুরিস্ট রিলেটেড যে কান্ট্রিগুলো, যেগুলো এই দেশগুলোতে আপনি ঘুরতে যাবেন। এখন ভিসা প্রসেস, আপনি 20 থেকে 25 তারিখ, এই 5 দিন ছুটি পেয়েছেন হঠাৎ। এখন যদি আপনি ভিসা প্রসেসে যান, তাহলে ওই নির্দিষ্ট টাইম পার হয়ে যাবে, আপনি তাও ভিসা পাবেন না, তাহলে আপনার দিনগুলা নষ্ট, তার মানে আপনি ঘুরতে পারলেন না। তো এই ক্ষেত্রে কি হয়, ওই দেশগুলোতে দেখা যাচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিলেন, আমি অমুক দেশের নাগরিক বা তাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইটে, গভর্নমেন্ট ওয়েবসাইটে, তো এই অ্যাপ্লিকেশনটা দিলে ওনারা এটা গ্রান্ট করে, অ্যাপ্লিকেশন ফি সহ জমা দিলে। তার পরবর্তীতে আপনি এখান থেকে গেলেন, ওখান থেকে আপনার ভিজিটের উদ্দেশ্যে আপনার 1 মাস, 15 দিন, 2 মাস, আপনার চাহিদা মোতাবেক, সর্বোচ্চ 3 মাস এরকম, বা ম্যাক্সিমাম গেলে 6 মাস, এই 3 মাস এরকমই তাই। আপনি টাইম পেলেন, ঘুরলেন, চলে আসলেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনি যদি যাওয়ার সময় আবার 3-4টে বস্তা বান্ধি ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যান, সেরকম কুয়ামানের ড্রেস পরে যান, সেক্ষেত্রে ভিজিটার মনে না হলে ওরা চাইলে আপনাকে ওখান থেকে রিজেক্ট করতে পারে। আর যদি আপনি স্মার্টলি হ্যান্ডেল করেন, একটা স্মার্ট ড্রেস পরলেন, ছোট একটা ব্যাগ নিলেন সঙ্গে, আর কিছুই না, দেখে মনে যাচ্ছে না এ টুরিস্ট, তাহলে তো ইজিলি আপনার ভিসার পাটা সহজ হয়। পাশাপাশি এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কিছু এক্সট্রা ডলার রাখার। যেমন মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি পকেটে $2000 রাখেন, তাহলে অনায়াসে তিনি ভিজিট ভিসায় হলো ওই দেশে ঢুকে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা 5-7 লাখ টাকা দিয়ে এই ওয়ার্ক পারমিট নিয়ে এইভাবে যাওয়ার দরকার না। আপনি টুরিস্ট হিসেবে যাই, যদি কাজ ওখানে থাকে, যেহেতু আপনার কাজের পারমিশন যদি থাকে, ওইভাবে যান, আপনি সিস্টেম করে যেতে পারবেন। অনেকগুলো ওয়ে আছে, প্রসেস রয়েছে। এরপরে স্টুডেন্ট ভিসা আছে, যারা বিদেশে কাজের উদ্দেশ্যে, লেখাপড়া করার উদ্দেশ্যে যায়, তারা স্টুডেন্ট ভিসা নেবে, স্টুডেন্ট স্কলারশিপ, অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এরপরে স্পাউস ভিসা, যারা হলো দেখা যাচ্ছে স্বামী ওই দেশে রয়েছে, স্ত্রীকে নিয়ে যাবে, বা স্ত্রী রয়েছে স্বামীকে নিয়ে যাবে। গার্ডিয়ান ভিসা যেমন হলো এই ক্ষেত্রে, যেমন আমাদের কানাডাতে কি হয়, স্বামী বা স্ত্রী, একজন লেখাপড়া করতে যাচ্ছে আর একজন তার গার্ডিয়ান হিসেবে যাচ্ছে। একজন লেখাপড়া করবে আর একজন ইনকাম করবে, দুইজন এক ভিসাতে, এক ইয়েতে দুইজন যেতে পারতেছে। বা বাপকে নিয়ে যাচ্ছে, কেউ ভাইকে নিয়ে যাইতে পারে, এইভাবে এটা করতে পারে, এটা হতে পারে। কিন্তু যাচ্ছেন কিন্তু মূল ভিসাটা অনারকে, যে স্টুডেন্ট, উনি স্টুডেন্ট স্কলারশিপ পাইছে, বা উনি কোনো ওই দেশে কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যাচ্ছে, তো উনি যাওয়ার সময় বলতেছে যে আমি গার্জিয়ান ছাড়া চলাফেরা আমার জন্য খুব রিস্কি, আমি সাথে একটা গার্জিয়ান নিতে চাই। তো সেক্ষেত্রে তিনি তার বাবা মাকে নিতে পারেন, ভাইকে বোনকে নিতে পারেন, অথবা তার স্বামীকে, বা স্বামী তার স্ত্রীকে নিতে পারেন, এক্ষেত্রে নিতে পারেন। রেসিডেন্স ভিসা, ওই দেশে যাই আপনি বসবাসের উদ্দেশ্যে। তো এতগুলো ভিসা, এত ডিটেলস আমি আর না আলোচনা করে সংক্ষেপে যেটা বলি, তাহলে আমরা এমপ্লয়মেন্ট যে ভিসা, এই এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে কাজের উদ্দেশ্যে যখন আপনি বিদেশ যাচ্ছেন। এতগুলো সেক্টরের ভিতরে শুধুমাত্র একটা শ্রেণীর লোক, যারা দেশের অমূল্য সম্পদ, তারা হচ্ছেন আপনারা, যারা বিদেশে যান কাজের উদ্দেশ্যে, অর্থাৎ ডলার ইনকাম করে ওই দেশ থেকে রেমিটেন্স পাঠান, ডলার পাঠান এদেশে, একমাত্র আপনারাই এদেশে পাঠান, বাকি সবাই এদেশ থেকে ওই দেশে নিয়ে যায়। অবশ্যই বিজনেস ভিসা পারপাস যারা যান বিজনেসের কাজে, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে ডলার পাঠায়, তারপরে মাল নিয়ে আসতেছেন, তাদের প্রফিট হচ্ছে, সরকার অনেক রেভিনিউ নিচ্ছে, বা রেমিটেন্স সরকার এখান থেকে আপনার ভ্যাট ট্যাক্স অনেক কিছু পাচ্ছে, আর আপনাদের কাছ থেকে রেমিটেন্স পাচ্ছে। তো আপনারা যেহেতু একটু এক্সেপশনাল সরকারের কাছে, কারণ একমাত্র আপনারাই এদেশে টাকা পাঠান, অন্যান্যরা সবাই এদেশ থেকে টাকা নেয়। এই কারণে আপনাদেরকে একটু এক্সট্রা কেয়ার করার জন্য, একটা এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য, এক্সট্রা সুযোগ সুবিধা আলাদা চোখে একটু দেখা হয়।
এই জন্য আপনাদেরকে এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড তাদেরই দেওয়া হয় যারা কাজের উদ্দেশ্যে এদেশ থেকে বিদেশে যায়। তাহলে আপনি ঘুরতে গেলে আপনার বিএমইটি কার্ড লাগবে না, বিএমইটি ম্যান পাওয়ার কার্ড, ক্লিয়ারেন্স কার্ড যেটা বলেন, বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, এটা লাগবে না। যদি আপনি এখান থেকে ইয়ের জন্য যান, ভিজিট ভিসায় যান, লাগবে না। স্টুডেন্ট ভিসায় গেলে লাগবে না। আপনি যদি এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যদি আপনি বিদেশে যাচ্ছেন, কোনো ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভিসা লাগাইছেন, এও ক্ষেত্রে লাগবে না। অনেক ধরনের ভিসা আছে। তো শুধুমাত্র কাদের জন্য লাগবে? যারা বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছে, তারা যদি ওই দেশে কোনো দুর্ঘটনায় পড়ে বা ওই দেশে থাকাকালীন তার পরিবারের কেউ কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রে বা তার পরিবারের কোনো সুযোগ সুবিধা কোনো সমস্যা হয়, এই সুযোগ সুবিধা এই বিপদের দিনে সরকার পাশে থাকবে। এখন যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, এদেশে রেভিনিউ পাঠাচ্ছে বা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের জন্য সরকার নিবেদিত। কিন্তু যারা বিদেশে যে এই দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে, তাদের জন্য তো সরকার দিবে না। আপনার টাকা বেশি হয়ে গেছে, আপনি ঘুরতে যাচ্ছেন ডলার ব্যয় করতে, আপনাকে তো সরকার দিবে না। এই জন্য আপনাদেরকে একটু আলাদা চোখে দেখার জন্য এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা নিতে হয়। তো বন্ধুরা, যারা অলরেডি বিদেশে গেছেন কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নাই, তারা কিন্তু চাইলে ওই দেশের এম্বাসি থেকে, বাংলাদেশি হাইকমিশনার থেকে, অথবা আমাদের এই দেশে যখন ঘুরতে আসবেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডটা আপনারা করে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেম সুযোগ সুবিধা পাবেন। যারা বিগত দিনে গেছেন কিন্তু ম্যান পাওয়ার কার্ড নাই, ওই দেশে কাজ করতেছেন, তারা এই মেম্বারশিপ কার্ড নিয়ে এই সুযোগ সুবিধাটা পাবেন। তাহলে এখন ওভারঅল আপনারা বুঝলেন যে কোন ভিসা কি, কাদের কি কোন ভিসা দিতে হয়। অর্থাৎ যদি আপনি সিম্পল লেবার, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, বা আপনি স্কিল ওয়ার্কার না, কিন্তু আপনি ইনভাইটেশন লেটার পেয়েছেন, ওই দেশে যাচ্ছেন কাজ করতে, আসলে এটা অবাস্তব ছাড়া আর কিছু হবে না। তারপরেও যদি আপনি যেতে পারেন, অবশ্যই যে এইভাবে নিয়ে যেতে চাই তাকে বলবেন আগে আমি ওই দেশে যাব, যে কাজ পাবো, দেন আপনাকে টাকা দেবো। আর বন্ধুরা, আপনারা সবাই খেয়াল রাখবেন, যখন বলে ওই দেশে যে টাকা, কিন্তু দেখা যায় একটা থার্ড কান্ট্রিতে নিয়ে যায়, ট্রানজিটের নাম করে ওখান থেকে এয়ারপোর্টের থেকে আপনার হোটেলে নিয়ে যায়, দেন ওখানে যে জিম্মি টাইপের করে ফেলে। কিরকম? যে আপনি আমাকে বিশ্বাস করছেন না, এখন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? কারণ ওই দেশে ঢুকার পরে তো আপনি আমাকে টাকা নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে টাকা দেন, তাহলে বাকি পথ আমি যত অর্ধেক নিয়ে আসছি, আমি যদি সঠিক নাও তো নিয়ে আসতাম, তাহলে আমি ঢুকাবো। এই প্রতারণার খাদের জন্য পড়বেন না। তাছাড়া ওখান থেকে আপনি যাবেন বেলারুস, দিয়ে দিল আপনাকে ওই নেপালে, বললো যে নেপালে ঢুকতে হবে, আবার এখানে রেখে বাস ওখান থেকে আবার নিজের টাকায় টিকিট কেটে আসা লাগতেছে। তো এই ভুল করবেন না। অবশ্যই যদি এয়ারপোর্টে আপনার ট্রানজিট দেয় 6 ঘন্টা, 1 দিন বা 2 দিন, প্রয়োজনে আপনি এয়ারপোর্টের ভিতরেই থেকে যাবেন, লবিতেই থাকবেন। যখন আবার নেক্সট, কারণ আপনার বিমানের টিকিটটা যেহেতু ট্রানজিট দেশে, তার মানে বেলারুস পর্যন্ত আছে বা সাইপ্রাস পর্যন্ত আছে। এখন আপনি ওইখানে ওই দেশে পৌঁছানোর পরে ওই দেশের এয়ারপোর্ট থেকে যদি আপনাকে রিজেক্ট করে, আপনি তখন ওই টাকা দিয়ে চলে আসবেন। কিন্তু যদি ফুল টাকাটা এখন দিয়ে দেন, তখন তো রিজেক্ট হলে আবার চলে আসতে হবে, কিন্তু ক্ষতিপূরণ কিন্তু আপনি পাবেন না, বা ওই টাকা পাবেন না। ক্ষতিপূরণ পাবেন না, তারও একটা ফ্যাক্ট আছে, বিষয় আছে, আমি আসতেছি এখানে। তাহলে আপনারা ক্লিয়ার হলেন কিভাবে যাবেন, অথবা তাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। আমি যত টাকা আপনার দিতে হবে, আমি চেষ্টা করব আপনার ডলার করে নিয়ে যাওয়ার, ওই দেশে যাই আমি ডলার দিয়ে দেবো আপনাকে। অথবা তাদেরকে বলবেন আপনার কোনো লয়ার দেন, অথবা আমাদের যৌথ লয়ার দিয়ে আমরা একটা যৌথ অ্যাকাউন্টে রেখে যাই, ওই দেশে যাব, পার হবো, আপনি টাকা উঠায় নেবেন, বা আমি চেকে সই দিয়ে যাচ্ছি, লিখিত দিয়ে যাচ্ছি 300 টাকার স্ট্যাম্পে, পাশাপাশি আপনিও লিখিত নিয়ে নেবেন। এরপরে এছাড়া আরো কি কি পন্থা অবলম্বন করতে পারেন আপনারা, যে ওই দেশে আপনার যে কাজ পেয়েছে, অমুক পেয়েছে, তমুক পেয়েছে, গ্রুপ খোলা, বিভিন্ন জোন দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতারণার অনেকগুলো ফাঁদ এখানে তৈরি থাকে। আপনারা একটু সাবধান থাকবেন এই ব্যাপারে। আর বিশেষ করে যে বিষয়টা না বললেই নয়, যে আপনারা যখনই বিদেশ যাবেন, যাওয়ার আগে যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা কার্ডটা পেয়েছেন, এটা আপনার নিজস্ব ওইপি প্ল্যাটফর্মের আইডিতে ঢুকে একটু চেক করবেন, অথবা আপনার নিকটস্থ যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রত্যেকটা জেলায় একটা করে আছে, সেখানে যায় সরাসরি অফিসে যেয়ে যে আমার ক্লিয়ারেন্স কার্ডটা সঠিক কিনা একটু যাচাই করে দেন। অথবা কাকরাইল মোড়, ঢাকা কাকরাইল মোড়ে যে বিএমইটি ভবন, এটার বহির্গমন শাখা বা অন স্টাফ ডেস্ক, হেল্প ডেস্ক, সেখানে যেও আপনার তথ্যটা যাচাই করে নিতে পারবেন, নিজের আইডি দিয়ে নিজে করতে পারবেন। অথবা যদি কেউ আমাদের এখানে তার পাসপোর্ট নাম্বারটা পাঠান এবং তার পাঠায়, এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে পাঠান, প্রয়োজনে প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টায় 2 ঘন্টায় আমরা এই কাজটা করে দেব।
এর জন্য কোনো এক্সট্রা কস্ট বা কোনো কিছু প্রয়োজন পড়বে না। চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার বা পরামর্শ দেওয়ার। আরেকটা কাজ আপনারা করতে পারেন এক্ষেত্রে, যখনই আপনারা কোনো ভিসা পাবেন বা এই ধরনের জটিলতা বা প্রতিবন্ধকতা ফেস করতেছেন, আপনারা এখানে ম্যান পাওয়ার পাবেন, ম্যান পাওয়ার হইলে টাকা। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ারটা যে আপনারা পান, ম্যান পাওয়ার করতে কিন্তু ভিসা লাগে না, ভিসা বাধ্যতামূলক না ম্যান পাওয়ারের জন্য। ম্যান পাওয়ারের জন্য আপনি যখন নিজে ম্যান পাওয়ার নিজেরটা করবেন, অথবা এটা আপনি কোনো এজেন্সির মাধ্যমে করতেছেন কিন্তু নিজে দায়ভার নিচ্ছেন, তখন এইভাবে লেখাটা থাকে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় অনেক স্বাক্ষর নেয়, এই স্বাক্ষরগুলো তারা বিভিন্ন কাজে লাগাই ফেলে। যেমন দেখেন এখানে দুইটা উদাহরণ দিচ্ছি। এক হচ্ছে আপনি বিদেশ যাবেন, ম্যান পাওয়ার কাট করবেন, এই জন্য আপনাকে বলতেছে আপনি লিখিত দিচ্ছেন বিএমটিকে, আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় সাইপ্রাস, সার্বিয়া অথবা বেলারুশ, কিরগিজস্তান, ইথিওপিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, আজারবাইজান, উগান্ডা, ঘানা, মলদোভা অথবা আফ্রিকার কিছু ছোট দেশ বা এশিয়ার কিছু দেশ আছে, এছাড়া ইউরোপের কিছু ছোট ছোট দেশ, এই দেশগুলোতে যাচ্ছি, বা কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশে যাচ্ছি। ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে সমস্ত দায়ভার আমার, অথবা ক্ষতিগ্রস্ত হলে কারোর নামে কোনো অভিযোগ দেব না। কারোর নামে বলতে বিএমইটি, বাংলাদেশ সরকার বা আমার এজেন্সি, কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আশাও করব না। এইটা যখনই লিখিত দেবেন, এর উপর ডিপেন্ড করে আপনার এই যাওয়ার অনুমতিপত্র দিচ্ছে, অর্থাৎ পারমিশনটা দিল। এর জন্য ভিসা ম্যান্ডেটরি না। এই জন্য আমরা বলি যে বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে যে ফিঙ্গার দিয়েছেন মানে যে আপনার ভিসা আসবে বা এটা কোনো ভিসার ফিঙ্গার, এটা সঠিক না, এটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের ফিঙ্গার। সেমভাবে আপনি ম্যান পাওয়ার পেয়েছেন মানে যে আপনার ভিসা সঠিক বা আপনি সঠিক ওয়েতে আছেন, এটা সঠিক না। ভিসা যদি একমাত্র সঠিক থাকে তাহলেই সঠিক, ওই দেশের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা থাকে। ম্যান পাওয়ারও যে অনেক সময় নকল হচ্ছে, কুকিজ সাইট বা বিভিন্নভাবে তারা একটা ফেক বানাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ম্যান পাওয়ার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার হয়নি, আপনারা প্রতারিত হচ্ছেন। কিছু কিছু ভিসা সাময়িক আপনাকে যেমন দেখাচ্ছে অনলাইনে শো করতেছে, আবার নাই, যেদিন ফ্লাই করবেন সেদিন আবার একটা অনলাইনে দেখাচ্ছে। তো গভর্নমেন্টের যদি কোনো ওয়েবসাইটে থাকে সেটা একবার দেখাবে না, এরকম না, সেটা অল টাইম। কোনো একবার যদি অনলাইন হয় সেটা আজীবনের জন্য অনলাইন হয়ে গেল। তো আপনারা যে ভিসাগুলো পান এটাও দেখবেন যে এই ভিসাটা অনলাইনে তো আমি পাচ্ছি, এটা কি গভর্নমেন্ট ওয়েবসাইটে পাচ্ছি নাকি কোনো বেসরকারি ওয়েবসাইট বা কোনো কুকি সাইট বা অন্যান্য বানানো ওয়েবসাইটে পাচ্ছি। এই বিষয়টা ক্লিয়ার হবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর ম্যান পাওয়ার কীভাবে হয় তাহলেও আপনারা বুঝলেন। তো সাইপ্রাসে যারা যাচ্ছেন ব্লু পেপার নিয়ে, তারা খুব সাবধান, কারণ কেউ ঢুকতে পারতেছে এরকম তথ্য খুব কমই শোনা যায়, কিন্তু প্রচুর লোক প্রতারিত আছে, ওই দেশে যাওয়ার পর ব্যাক আসতেছে, এটাই আমরা শুনি। বেলারুশে যারা ইনভাইটেশন লেটার নিয়ে যাচ্ছেন তারা খুব সাবধান, কারণ বেলারুশে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যখন যাবেন তখন আপনার পাসপোর্টে স্টিকারযুক্ত ভিসা। তারপরে আপনার যারা হলো অন্যান্য ইউরোপের দেশগুলোতে যাচ্ছেন স্টাম্পিং ভিসা, বা অন্যান্য দেশে যারা স্টাম্পিং ভিসায় যাচ্ছেন বা ভিসায় আপনাদের যে অ্যাটাস্টেশন করে সপ্তাহিত বা কোনো সিল পড়ে, এটা কি লেখার ওপরে পড়তেছে না সিল আগে পড়েছে সাদা কাগজে, এরপরে প্রিন্ট আউট হয়েছে, এই বিষয়গুলো একটু কিছু কিছু তীক্ষ্ণ সূক্ষ্ম বিষয় আছে, এইগুলো যদি একটু খেয়াল রাখেন আশা করি আপনারা প্রতারিত হবেন না। সর্বোপরি ওই দেশে যাওয়ার পরে আমি টাকা পয়সা লেনদেন করব, সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্টে খুলতে পারেন। আর যদি আপনার কোনো আরএলদারি কোনো রিক্রুটিং এজেন্সি হয় আর আপনি লিখিত না দিয়ে তাদের থেকে যদি আপনি ম্যান পাওয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই। তো আপনারা কখন প্রতারিত হচ্ছেন আর কখন প্রতারিত হবেন না এটা আপনাদের বুঝতে হবে। বিদেশে লোক পাঠানোর দায়িত্ব যারা আরএলদারি বৈধ রিক্রুটিং এজেন্সি, যারা সরকার অনুমোদিত। কিন্তু অনেক সময় আপনারা ট্রাভেল এজেন্সি বা দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার প্ল্যান করেন বা যাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন। তবে বলে রাখি, যদি আপনারা আরএলধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু এই প্রতারণার অপশন থাকবে না। পাশাপাশি সরকার আপনাদের জন্য ওএপি প্ল্যাটফর্ম নিয়ে আসছে। এই ওএপি প্ল্যাটফর্মে যদি আপনি নিজের রেজিস্ট্রেশনটা প্রপার ওয়েতে নিজে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই প্রথম থেকে শেষ পেজ পর্যন্ত, আপনারা প্রথম পেজে আটকে গেছেন, বিএমটি নাম্বার পেয়েছেন আর আগাচ্ছেন না, ওখানে আপনার নমিনি কে হবে, অর্থাৎ আপনি দুর্ঘটনায় পড়লে আপনার সাপোজ মারা গেলেন, তখন লাস্ট আনলে ওই যে আপনার ক্ষতিপূরণের টাকা, এয়ারপোর্টে 35,000 টাকা, 15 দিনের ভিতরে 3 লক্ষ টাকা, এবং বিমা টিমা সকল কিছু থাকলে আরো 10-12 লাখ টাকা আপনার পান, টোটাল মিলে 15 লক্ষ টাকা মতো। এই টাকাটা কাকে দিবে, কোন অ্যাকাউন্ট, এভরিথিং সব পূরণের এখন ব্যবস্থা আছে। আগের দিনে যেমন শুধু ওই পাসপোর্ট দিয়ে শো করতো, এখন তা না, ভোটার আইডি কার্ড আছে অপশন,
পাসপোর্ট, মোবাইল নাম্বার, বিএমইডি নাম্বার, এই 4টা অপশন আছে। তো এই ওইপি প্ল্যাটফর্মের পুরো ঘরগুলো আপনি পূরণ করলে, পেজগুলো পূরণ করলে, আপনি স্কিল ওয়ার্কার হলে আপনার দক্ষতা অর্জন করেন। বিদেশে যে আপনার নিয়ে যাবে এমপ্লয়, যিনি কাজে নিয়োগ দেবে, উনি সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং বলে দেবে ওই এজেন্সির মাধ্যমে যান, ওই এজেন্সির কাছে যান, তার কাছে যে পাসপোর্ট দিবেন, তিনি প্রসেসগুলো করে দেবে, সরকার মনিটরিং করবে। আপনার কোনো টাকাই লাগবে না যদি আপনি স্কিল ওয়ার্কার বা দক্ষ শ্রমিক হতে পারেন। যেমন দেখেন, আমাদের বাংলাদেশি শ্রমিকরা অনেক স্কিল ওয়ার্কার হয়, কিন্তু তাদের পর্যাপ্ত সার্টিফিকেট থাকে না বা যে ট্রেনিংগুলো না থাকার কারণে আমরা বাঙালি একটা শ্রমিক যদি একটা কাজে 60% করে, বাকি 40% একটা ইন্ডিয়ান শ্রমিক বা পাকিস্তানি শ্রমিক করতেছে, তার থেকে অনেক বেশি স্কিল বা দক্ষ, অনেক বেশি কাজ করতেছে, তারপরেও তার থেকে বেতন কম। কারণ কি জানেন? কারণ এই সার্টিফিকেটটাই নাই, এই স্কিলটাই করা নাই। তো আপনারা এটাকে পেইন মনে করবেন না। সরকার যেটা করে দক্ষতার জন্য স্কিল ওয়ার্কার হিসেবে পাঠাইতে চাচ্ছে, এতে আপনিই বেনিফিটটা বেশি পাবেন, এটা আপনার জন্য ভালো। যে কাজ করে এখন 20 টাকা পাচ্ছেন, স্কিল ওয়ার্কার হয়ে যদি এটা যান তো দেখা যাচ্ছে 200 টাকা পাবেন। তো আজকের মতো এখানে শেষ করছে। আবারও সবাইকে সতর্ক সাবধানতার সাথে বলতে চাই, আপনারা ভিসা পাইলেন মানে যে সঠিক এটা ভাববেন না, ম্যান পাওয়ার হয়েছে মানে যে সেটা সঠিক বা আপনার ভিসা সঠিক, এটা ঠিক না। ফিঙ্গার দিলেন মানে যে আপনার ভিসা আসবে, এটা সঠিক না। অর্থাৎ প্রত্যেকটা ধাপ অতিক্রম করার আগে অবশ্যই সচেতন হবেন। লেনদেন করার আগে অবশ্যই দেখবেন তার আরএলধারী বৈধ রেকর্ডিং এজেন্সি কিনা। যদি বৈধ রেকর্ডিং এজেন্সি হয় তাহলে আপনার কিন্তু সে টাকা দিতে বাধ্য যদি কোনো ক্ষতিগ্রস্ত হন। আবার আপনি সেম দ্য টাইমে ওই লিখিতটা দেবেন না যে নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় যাচ্ছি। সেক্ষেত্রে দায়ভার আপনার নিজের ঘাড়ে নিলে কিন্তু আর এই ক্ষতিপূরণটা পাচ্ছেন না। তো এই বিষয়ে সাবধান থাকবেন। পাশাপাশি যদি কোনো বৈধ আরএলধারী রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যান, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বা হলেও সেটা যদি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা কাকরাইল বিএমইটি ভবন এখানে এসে অভিযোগ দেন, সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সাথে একটা নিষ্পত্তি করা হয় এবং রায়টা আপনার পক্ষেই ম্যাক্সিমাম টাইমে আসবে যদি আপনি সঠিক থাকেন। আর যদি কোনো লেনদেন করেন, সেক্ষেত্রে তাদের যে আরএলধারী বৈধ রেকর্ডিং এজেন্সি হলে তার আরএলধারী যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা জমা দেবেন এবং ওই মানি রিসিটটা সযত্নে রাখবেন। তাহলে কিন্তু একটা ডকুমেন্টস তৈরি হয়ে গেল। কিন্তু আপনি যদি কোনো দালালকে দেন, কোনো ট্রাভেল এজেন্সিকে দেন যাদের বিদেশে লোক পাঠানোর কথা আছে, ভ্রমণ বিষয় অথবা বিমানের টিকিট কাটার কথা, তাদের মাধ্যম দিয়ে যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন, এক্ষেত্রে প্রতারিত হলে কিন্তু সরকারি কিছু করার থাকবে না। কারণ আরএলধারী বৈধ রেকর্ডিং এজেন্সি এইগুলো সরকারের আওতাধীন। তো এই ছিল মোটামুটি বন্ধুরা। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন। ইনভাইটেশন লেটার নিয়ে বিদেশ যাচ্ছেন নাকি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশ যাচ্ছেন, যদি ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশ যান অবশ্যই আপনার ভিসা কালেক্ট করে যেতে হবে। তবে স্পেসিফিক কয়েকটা কান্ট্রি থাকে যেগুলো অনারাইভেল ভিসা দেয়, সেক্ষেত্রে আপনারা সেটা জেনে বুঝে দেন আগাবেন। তো আরও বেশি সতর্ক থাকবেন। আর যদি কেউ আমাদের এখানে সরাসরি তথ্য বা উপাত্ত নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, আমরা রিপ্লাই দিই। এছাড়া সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা অলমোস্ট আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করি সার্ভিস দেওয়ার। তো কেউ যদি সরাসরি অফিসে আসতে চান, আপনারা চলে আসবেন কামরাঙ্গীর চর, যেটা হচ্ছে আপনার বিডিআর সেকশন, এই সেকশন ব্রিজ সংলগ্ন রনি মার্কেট, রনি মার্কেটের আগের বিল্ডিং পান্নু প্লাজা, পান্নু প্লাজার দোতলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর 3 তলায় আমাদের অফিস। এখানে এসে সরাসরি আপনারা যোগাযোগ করে তথ্য পরামর্শ উপাত্ত নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। দয়া করে কেউ বিকাল 6টা থেকে আপনার হলো 10টার ভিতরে ফোন দিবেন, দিলে এই ছাড়া তার আগে দিনের বেলায় ফোন দিবেন না। এই টাইমটা আমরা অফিসের কাজে ব্যস্ত থাকি, এই টাইমে ফোনে কথা বলা আসলে খুব বেশি পেইনফুল হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনারা মেসেজ দিয়ে রাখবেন, প্রয়োজনে আমি কল দেবো। তো সবাই আজকের মতো এইটুকু, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে সচেতন করার জন্য হোক বা এই তথ্যগুলো সবার মাঝে ছড়ানোর জন্য হলেও এই তথ্যগুলো আপনারা চাইলে নিজেরাই এই তথ্য দিয়ে ভিডিও বানায় ছাড়তে পারেন। এতে প্রতারণার হারটা অনেক কমে যাবে। বর্তমানে ম্যাক্সিমাম পার্সন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। এক হলো ভিসা সংক্রান্ত, নকল ভিসা পাচ্ছে, টাকা পয়সা খোয়া যাচ্ছে, বিদেশ কপালে জুটতেছে না। আরেকটা আপনার যে প্রতারিত হচ্ছেন, হয়রানি হচ্ছেন, 2-3 বছর জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিকল্প ওয়ে কি, কে কীভাবে সংক্ষেপে যেতে পারেন, এছাড়া কোনো সমস্যা বা দুর্ঘটনায় কবলিত কোনো ইস্যু থাকলে সেটার ক্ষেত্রে পরামর্শ নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন।
তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।